প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রথম গল্প আমাদের যেটা শুভাত্রে একটু আলোচনা করবো। পরীক্ষার্থী আসো, যারা আমাদের নতুন ট্রেনের মধ্যে প্রথম শ্রেণীতে আসো, তোমরা অবশ্যই সবাই ভালো করে দেখবা, বাড়িতে সেটা ভালো করে পড়বা। আমি হচ্ছে সুভার লেখক পরিস্থিতিটা আমরা জানবো। সুভা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবৃত্তান্তটা আমরা ভালো করে জানি, তারপরে আমরা মূল পাঠে চলে যাবো। মনোযোগ দিয়ে দেখো এবং সেটা বাড়িতে একটু ভালো করে খেয়াল করবা। যেহেতু আমাদের একটু এই সংকটকালে পড়ালেখা পিছিয়ে গেছে, আমরা সে কারণে যে অনলাইন ক্লাসের মধ্যে যে যতটুকু পারি তোমাদের সহযোগিতা করার জন্য তোমরা অবশ্যই সবাই সেটা দেখবে। আমরা সুভা গল্প থেকে আজকে আলোচনা করবো। সুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দুটো আছে, একটা প্রকৃত নাম, একটা হলো ছদ্মনাম। তো তোমরা অবশ্যই জানো, এটা আমরা এর আগেও অনেকবার পড়েছি। আমি আবার তোমাদের ভালো মনে করে দেওয়ার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য আজকে আমি আবার আলোচনা করতেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আর ছদ্মনাম আছে, ছদ্মনাম হলো ভানুসিংহ ঠাকুর। ভানুসিংহ ঠাকুর প্রকৃত নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আর ছদ্মনাম হলো ভানুসিংহ ঠাকুর। তার আমরা জন্ম পরিচয় জানবো আগে। জন্ম পরিচয়, তার জন্ম দেখো। তার জন্ম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে। 1268 সালে জন্ম করেন। দেখো কি হলো, রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সাল। এটা আসলে ইংরেজি হচ্ছে ইংরেজি 7ই মে 1861। খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথের জন্ম বাংলা হলো 25শে বৈশাখ 1268 সালে, বঙ্গাব্দ সালে ইংরেজিতে হলো 7ই মে 1861 খ্রিস্টাব্দ। তিনি কোথায় জন্ম করেন? তিনি জন্ম কোথায় করেন? জন্ম করেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তিনি জন্ম করেন, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম করেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। অবশ্যই মনে রাখতে হবে, ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর, প্রকৃত নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 সাল এবং ইংরেজি হল 7ই মে 1861 খ্রিস্টাব্দ। শিক্ষা জীবন বা বংশ পরিচয়, আমরা যদি বংশ পরিচয় দেখি, দেখো বংশ পরিচয়টা হচ্ছে বংশ পরিচয়। আচ্ছা, পিতার নাম, পিতা হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতার নাম, মাতা হলো সারদা দেবী। আর পিতামহ হচ্ছে
প্রিন্স রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিন্স রবীন্দ্রনাথ ঠাকুর বংশ পরিচয়। আমরা অবশ্যই তারা কলকাতার একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে এবং জমিদার বংশের তারা, মানে আমরা পাইলাম তার জন্ম পাইলাম আমরা বংশ পরিচয়। পিতার নাম হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা হলো সারদা দেবী পিতামহ প্রিন্স রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা দেখবো তার শিক্ষা দেখব। শিক্ষা যখন আপনি কি করছেন, রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, তাহলে আমরা একটু আমরা প্রথমে দেখো আমি বলতেছি শিক্ষা যখন তিনি প্রথমে কি করছেন, তিনি ওরিয়েন্টাল কলেজ, আমরা এর আগে জানলাম তার জন্ম, বংশ পরিচয়। এখন আসছি আমরা কোথায়, শিক্ষা জীবনে। তিনি শিক্ষা জীবনে প্রথম যে অধ্যয়ন করেছেন সেটা হলো বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি। তিনি কি করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে ওরিয়েন্টাল একাডেমি সেমিনার নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি। তিনি যদিও এই সমস্ত ইনস্টিটিউটে বা স্কুলে লেখাপড়া করছেন, কিন্তু তার সমস্ত লেখাপড়া এখানে শেষ হয়নি। 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য, 17 বছর যখন বয়স তার, তিনি কি করে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি কোথায় যান, পড়ার জন্য ইংল্যান্ডে যেতে থাকে। ইংল্যান্ডে গেলে কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি, তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞানার্জনের কোনো ত্রুটি হয়নি। তিনি কিন্তু স্কুলের পাঠ্য বইয়ের লেখাপড়া শেষ করতে পারেন নাই, কারণ তখন তিনি বেশি পড়ার জন্য যান, সেখানে তিনি কি করে বাকি পড়াটা গৃহশিক্ষকের কাছ থেকে তিনি শেষ করে নেন। এবার হবে আমাদের শিক্ষা জীবন গেল, এবার আমরা যাব পেশা ও কর্মজীবন। পেশা ও কর্মজীবন, তিনি পেশা কি করছেন এবং কর্মজীবন তিনি কি করছেন তা তোমরা একটু শোনো বলে। আচ্ছা, 1884 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে 1801 সালে দমন করলো, 18 সালে দমন করলো বা 1801 সালে দমন করলো। তিনি কি করলেন, 1884 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং 1890 খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এই সূত্রে তিনি কুষ্টিয়া, শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। প্রথম তিনি তার সংসার জীবনে দেখাশোনা করেন। যদিও ওনাদের বাড়ি কলকাতায় ছিল, তখন কিন্তু ভারতের উপমহাদেশ, এখন হচ্ছে বাংলাদেশ, আমাদের পূর্ব পাকিস্তান, পাকিস্তান এবং ভারত, এই তিনটা দেশ আমাদের একসঙ্গে ছিল ভারতীয় উপমহাদেশ হিসাবে। সেহেতু তাদের জমিটাই দেখাশোনার জন্য তিনি কুষ্টিয়া এসেছিলেন, কুষ্টিয়া শিলাইদহ এবং আমাদের সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা আছে বর্তমান, এই শাহজাদপুর উপজেলার মধ্যে তাদের যে কুটি বাড়িগুলো আছে এবং জমিতে দেখাশোনার যে তাদের কাছারি বাড়িগুলো আছে, সেটার প্রথম দায়িত্ব উনি গ্রহণ করলেন। এবং সেখান থেকে তাদের পরিবারে যে আমাদের পূর্ববঙ্গের যে সমস্ত জায়গাগুলো ছিল এবং জমিদের তখন ছিল, সেই দেখার জন্য তিনি দুই জায়গায়, একটা কুষ্টিয়া শিলাইদহ এবং আমাদের সিরাজগঞ্জে শাহজাদপুরে তিনি কাছারি বাড়িতে তখন জমি জমা দেখাশোনার দায়িত্ব গ্রহণ করলেন। তারপর তিনি সাহিত্যকর্মের দিকে মনোনিবেশ করলেন। সাহিত্যকর্ম যখন তিনি জমিদারি দেখাশোনা শুরু করার পরে উনি সাহিত্যকর্ম তার মনোনিবেশ করেন এবং তিনি যেহেতু সাহিত্যের উপর তার ঝোঁকটা ছিল বেশি এবং সাহিত্যের কি ফলে তোমরা একটু শোনো যে কাব্য লিখলেন। যেমন কাব্যগুলো আমরা এর আগেও জেনেছি যে মানসী, সোনারতরী, চৈতালি, খনিকা, নৈবদ্য, গীতাঞ্জলি, বলাকা, কবি, কুমুস, চিত্রা, সেতুতি, জন্মদিনে, শেষ লেখা, শেষ উল্লেখযোগ্য। উপন্যাস তিনি উপন্যাস লিখলেন খেয়া, ভয় বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, প্রজ্ঞাডবি, যোগাযোগ, রাজসী,
শেষের কবিতা প্রভৃতি। কাব্যনাট্য তিনি তৈরি করলেন। কাব্যনাট্যের মধ্যে কাহিনী চিত্রাঙ্গন, বসন্ত, বিদ্যার অভিশাপ ইত্যাদি তিনি বহু গ্রন্থ, কাব্য এবং উপন্যাস লেখা শুরু করলেন। শুরু করার পরে সাহিত্যে যখন তিনি তার মোটামুটি মনোনিবেশ প্রায় শেষ, তখন তিনি আমাদের যে বাংলা গীতাঞ্জলি মহাকাব্যের জন্য উপন্যাসের জন্য তিনি তাকে নোবেল প্রাইজ, আমরা সবাই জানি নোবেল প্রাইজ পুরস্কার তাকে ভূষিত করা হয়। বাঙালি কবি হিসেবে, বাঙালি লেখক হিসেবে সর্বপ্রথম তিনি আমাদের জন্য একটা বিরাট পর্বের সম্মান বয়ে আনেন, এটা হলো নোবেল পুরস্কার। তো কি জন্য পেয়েছিল অবশ্যই জানো, যেটা আমাদের গীতাঞ্জলি কাব্যের জন্য উপন্যাসের জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। নোবেল পুরস্কার 1913 সালে। 1913 সাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট আর 1936, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট 1940 সাল। তারপর এখন তার জীবনাবসান 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। তাহলে তার জীবনাবসান কিন্তু হয়ে গেল। তিনি জন্মগ্রহণ করলেন 25শে বৈশাখ 1868, ইংরেজি 7ই মে 1871 খ্রিস্টাব্দ, এবং জীবন অবসান হলো তার 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, বাংলা হলো 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। এই তার জন্ম এবং মৃত্যু। এর মাঝে তিনি অনেক কর্মকাণ্ড তিনি করিয়েছিলেন, যেটা আমরা পরবর্তীতে জানব। এবারে আমরা একটু তার লেখা যে সুভা কিসের তো তিনি এটা লিখছেন, কাকে উদ্দেশ্য করে লিখছেন, তাহলে একটু পাঠ আমরা তোমাদের সামনে দেব, তোমরা দেখবো বাড়িতে, তোমাদের দেখো। মেয়েটির নাম তখন সুভাষিনী রাখা হয়েছিল। সুভা গল্পের অল্প একটু আমরা তোমাদের জন্য করবো, জানবা। মেয়েটির নাম তখন সুভাষিনী রাখা হয়েছিল। তখন কে জানতো সে প্রবাহিনী, একটা বোবা মেয়েকে নিয়ে এই রচনাটা লেখা তার। এবং এর মধ্যেও আমরা যে গ্রামীণ জীবনের কতগুলো চিত্র সেগুলো আমরা পাব। তাহার দুটি বড় বোনকে শোকেশিনী ও সুভাষিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এবং সবার তাহাকে সংক্ষেপে সুভা বলে ডাকে। তাহলে সুভার হলো সংক্ষিপ্ত নাম, তার প্রধান নামটা হলো সুভাষিনী। সুভাষিনী হলো সেই সুভা। দস্তমত অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নিরহ হৃদয়ের মতো গ্রাস করিতেছে। যেহেতু বোবা, এমনিতেই মানুষ বোবা মানুষের প্রতি তাদের একটা কিন্তু আমাদের যে আদরযন্ত্রটা কিন্তু সে কমই পায়। যারা পরিবারের মধ্যে তখন জনসংখ্যা বা আমাদের পরিবার সদস্য বেশি হয়ে যায়, এরকম কোনো রকম মানুষ বা মন পায়, তার কিন্তু আদরটা একটু কমেই হয়। আমরা এই গল্প থেকে পাই। আচ্ছা, যে কথা কয় না, যে কথা কয় না, সে যে অনুভব করে ইয়া সকলের মনে হয় না। ওই যে বোবা মানুষ অনেকের মধ্যে পাগল হলে কি হবে, সে সব বুঝে। হ্যাঁ, বোবা মানুষও কথা তারা প্রকাশ করতে পারে না, কিন্তু তারা অনুভব করতে পারে। আচ্ছা, এই জন্য তার সাক্ষাৎে সকলে তাহার ভবিষ্যৎ সম্পর্কে প্রসিদ্ধ প্রকাশ করিত। তাকে নিয়ে চিন্তা, একটা ভালো ভালো মেয়েরে মনে করতে আমার সংসারে বিবাহ দিতে হবে, কিন্তু সে যে বোবা, তার সংসারে কতটুকু সে বোঝা হিসেবে একটা পরিবারের মধ্যে আসে, তার চিত্রটি আমরা কিন্তু এখানে পাই। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃকে আসিয়া জন্ম করেছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। যদিও সে বোবা, কিন্তু সে বোঝে যে তার অন্যান্য বোনের মতো সে নয়, কারণ সে কথা বলতে পারে না, তাকে সংসারে একটা বোঝা হিসেবেই সে মনে করে। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে যে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত, মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচে, কিন্তু বেদনা কিন্তু কখনো বলেই পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। একটা বোবা মানুষ এই সংসারে সাধারণ সদস্যদের মতো আমরা কিন্তু কেউই তাকে মেনে নিতে পাই না। সেই কথাটা কিন্তু সুভা সে তার অক্ষরে অক্ষরে সে জানতে পারে যে আমাকে অন্যান্য বন্ধুদের মতো বা অন্যান্য পরিবার সদস্যের মতো আমাকে পরিবারের বাবা মারা ভালো বাসে না বা আদর করে না। সে এটা আগে থেকেই বুঝতে পেরেছিল। এই কথার পরিপ্রেক্ষিতে সে সুভা জানে যে আমাকে পরিবারে যে হিসেবে থাকা লাগবে বা যে হিসেবে জীবনযাপন করতে হবে, সেইটুকু তার প্রাপ্য, যতটুকু তারা করে
সে কখনো চাহিদামূলক তাদের পরিবার থেকে আদায় করতে পারতো না, কারণ সে কখনোই কথা বলতে পারতো না। তারা যেটা তাকে মানে তাকে বলা হয় কোনো রকম একটা ভালোবাসার একটা তার যে সম্পর্ক, তাদের বোন মা ভাই, তারা কিন্তু সে কিন্তু বুঝতো যে আমার সেটা তারা কম করতো। বিশেষত তার মা তাকে নিজে একটা ত্রুটি রূপ দেখতে পাইত। তার মা সবসময় তাই ত্রুটি সম্পূর্ণ, যেটা মানুষ যেটা সহজ সরল বা সোজা মানুষ তো তাই কখনো তারা গ্রহণ করতো না, তারা গ্রহণ করতো না। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা মনে বিশিষ্টরূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। তারপরেও পিতা মাতার সংসারের মা কিন্তু মেয়েদের প্রতি একটু দুর্বলতা প্রকাশ করে। এই মেয়েরা যে বোবা হয়েছে, মা তার অংশটা তিনিও ভাবেন যে আমারও এরকম হইতে পারত। তখন তার মেয়েকে সে কতটুকু ভালোবাসে, তার অল্প কিছু সে পেয়েছিল। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু